সিপিআর দেব। আমাদের সিপিআর হচ্ছে হ্যান্ডস অনলি সিপিআর। আর হাসপাতাল এবং ডাক্তার যাদের কাছে সুবিধে আছে তারা দেবে 30 চেস্টের উপর কম্প্রেশন দেন 2 ইনফ্লেশন। আগে মাউথ টু মাউথ দেওয়া যেত, এখন কিন্তু আমরা মাউথ টু মাউথ কাউকে দিই না। 2008 এর পরে আমরা কোনো ব্যক্তি মুখের কাছে মুখ নিয়ে আমরা যাই না। আর এখন তো কোভিড চলছে, আমরা তো কারোর মুখের কাছে মুখ নিয়ে যাবই না। বোঝা গেল? তাহলে 2008 এর পরে কেন? তার আগে কিন্তু দেওয়া যেত মাউথ টু মাউথ। 2008-এ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের যে রিসার্চ, তাতে তার যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে যে লেম্যান অনেক সময় কি হচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখে রক্ত লাগানো আছে, বমি লাগানো আছে, কোনো সাধারণ মানুষ কি ওইভাবে তাকে মাউথ টু মাউথ দিতে পারবে? পারবে না। সে অনেকে দিতে চাইতো না। এই অনীহা থেকে আমাদের হার্ট অ্যাসোসিয়েশন, যেটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং ব্রিটিশ হার্ট অ্যাসোসিয়েশন, এই দুটো সংস্থাকে সারা পৃথিবী মান্যতা দেয়। অক্সিজেন পৌঁছায় বুকের উপরে চাপ দিয়ে। তা সাধারণ মানুষ যদি 70% দিতে পারে তাহলেই তো অনেক। আর এই 70% হচ্ছে পিওর অক্সিজেন। আর এই 27%, 27% যেটা দেওয়া হচ্ছে, এটা পিওর অক্সিজেন নয়, এর সাথে অনেক কিছু গ্যাস তার শরীরে যাচ্ছে। বোঝা গেল? তাহলে লেম্যান আমরা কিন্তু মাউথ টু মাউথ দেওয়ার চেষ্টা করব না। এই অ্যাম্বু ব্যাগ যদি পান তাহলে আপনি কিন্তু অ্যাম্বু ব্যাগ দেওয়ার চেষ্টা করবেন। যদি অ্যাম্বু ব্যাগ না দেন, টেনশন করার কিছু নেই, খালি আপনি চেস্টের উপর কম্প্রেস করে যান। এটাকে বলা হয় হ্যান্ডস অনলি সিপিআর কিংবা COLS, কম্প্রেশন অনলি লাইফ সাপোর্ট। তাহলে আমরা কিভাবে দেব? দেখুন, এবার কিন্তু টেকনিকটাকে বোঝার চেষ্টা করুন। এই যে স্টারনাম, এর শেষ প্রান্তে চলে গেলাম, দুটো আঙ্গুল উপরে হচ্ছে আমার মিডিল পোর্শন, কিংবা এই যে দুটো নেপেল একটা স্ট্রেট লাইন ড্র করলাম, যেখানে এসে টাচ করলো বক্ষাস্থির উপরে, সেটা হচ্ছে মিডিল পোর্শন। এই মিডিল পোর্শনে যে কোনো হাতের পামের হিলকে প্লেস করব, অন্য হাতটা হাতের উপরে প্লেস করব, আঙুলের সাথে আঙুলটাকে দৃঢ়ভাবে রাখবো, আরেকটু এগিয়ে আসবো, আমার দুটো কোণে স্ট্রেট থাকবে। এবারে কোমর থেকে পুরো শরীরের ওজন তার বুকের উপরে চাপ দেব। যদি আমার কাছে অ্যাম্বু ব্যাগ থাকে তাহলে রেশিও হচ্ছে 30:2। 30 বার বুকের উপরে চাপ দেব, 2 বার ইনফ্লেশন দেব। যদি অ্যাম্বু ব্যাগ না থাকে তাহলে কন্টিনিউ বুকের উপরে চাপ দেব যতক্ষণ আমি দিতে পারবো। এই কাজটা কিন্তু হেভি ওয়ার্ক, আপনি বেশিক্ষণ দিতে পারবেন না। 5 থেকে 7 মিনিট পরে আপনি কিন্তু টায়ার্ড হয়ে যাবেন। তারপরে ছেড়ে দিলে কি হবে? অক্সিজেন সাপ্লাই যদি না পায় আমাকে বাঁচিয়ে রাখবে। সেই জন্য একজন সাহায্যকারীকে ডেকেছিলাম, সে এসে সব কিছু সাহায্য করার পরে এসে বসবে। সে যদি সিপিআর নাও জানে, তার কোনো নলেজ যদি নাও থাকে, সে দেখছে বুকের উপর আপনি কীভাবে চাপ দিচ্ছেন, তাকে বলুন এইভাবে আপনি চাপ দিন। ততক্ষণ আমি একটু হেডকে ডাউন করে, চিনকে লিফট করে আমি একটু রেস্ট নিচ্ছি। উনি টায়ার্ড হয়ে যাওয়ার পরে আপনি আবার শুরু করুন। এই প্রক্রিয়াতে যতক্ষণ আপনি হাসপাতালে তাকে নিয়ে যেতে না পারছেন, যতক্ষণে সে নর্মাল না হচ্ছে, ততক্ষণ এই প্রক্রিয়াকে আপনাকে চালু রাখতে হবে। তো আসুন আমরা কিভাবে এটা করি, এটা প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করুন। তাহলে বুকের উপর আমরা কি করলাম, মাঝখানে আমরা পামের হিলটাকে, শক্ত জায়গাটাকে প্লেস করলাম, অন্য হাতটাকে এই হাতের উপর রাখলাম, আঙুলের সাথে আঙুল দৃঢ়ভাবে রাখলাম, আরেকটু এগিয়ে এলাম। এবার আমরা বুকের উপরে চাপ দেওয়া শুরু করছি। প্রথমে হচ্ছে আমাদের জন্য, লেম্যানদের জন্য, তারপরে আমি অ্যাম্বু ব্যাগ থাকলে কীভাবে দেওয়া যায় সেটা শেখাচ্ছি। দেখুন, আমরা বুকের উপরে চাপ দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30 কমপ্লিট হয়ে গেল। এবার ফেসের কালারটা একটু দেখলাম কোনো চেঞ্জ হচ্ছে কিনা। যদি না হয় ফের কন্টিনিউ শুরু করব। দেখুন, বুকের উপরে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, যখন হার্টটা কাজ করা বন্ধ করে দিয়েছিল, তখন পালমোনারি ভেনের মধ্যে পিওর অক্সিজেন ছিল। সেই অক্সিজেনটাকে আমরা কি করলাম, প্রাথমিক পর্যায়ে আমরা ব্রেনকে সাপ্লাই করে দিলাম, ব্রেন অক্সিজেন পেয়ে গেল। এরপরে কি হলো, যখনই আমরা বুকের উপরে চাপ দিলাম, সঙ্গে সঙ্গে বুকটা উপরের দিকে উঠতে চাইলো, চেস্ট রিকয়েল হতে চাইলো। যেই রিকয়েল হওয়ার জন্য আপনি সুযোগ দিলেন, ও রিকয়েল হলো, বলে কি করলো, সারা শরীর থেকে ব্লাডটাকে আবার হার্টের কাছে নিয়ে এলো। আবার আপনি বুকের উপরে চাপ দিলেন, রক্ত সাপ্লাই সঞ্চালন হয়ে গেল, সাথে অক্সিজেন সাপ্লাই হয়ে গেল। আবার আপনি যখন বুকটা উপরে উঠলো, সারা শরীর থেকে কিন্তু রক্তটা
আবার হার্টের হার্টের কাছে চলে এলো। এই যে টেকনিক, এটাকে বলা হয় বেসিক লাইফ সাপোর্ট। আমরা এই টেকনিকের মাধ্যমে কিন্তু একটা মুমূর্ষ মানুষকে আমরা কিন্তু বাঁচিয়ে রাখতে পারি। খালি একটু হৃদয় যদি চায় তবেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি। চেষ্টা করে আমরা দেখতে পারি একটা জীবনকে কিন্তু আমরা বাঁচাতে পারি। যদি অ্যাম্বু ব্যাগ থাকে তাহলে 30 কম্প্রেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি করব, আমরা দুবার আমরা অ্যাম্বু ব্যাগ দেবো। কি করে দেবো দেখুন, হেডকে ডাউন করেছি, চিনকে লিফট করেছি, দিয়ে কি করেছি, প্রথমে জোরে চেপে দুটো আঙুল দিয়ে চেপে ধরেছি, এটাকে বলে সি সিস্টেম, সি মেথড। এরপরে সব আঙুলগুলো তার কাছে নিয়ে এসেছি, এটাকে বলা ই সিস্টেম। দিয়ে দুবার আমরা অ্যাম্বু দেবো, দিলে এর মধ্যে এর অক্সিজেন যাবে, অক্সিজেনের সাথে অনেক গ্যাস যাবে। আবার কিন্তু আমরা 30 কম্প্রেশন করব। যদি এটা না থাকে, আগে আমরা মুখে মুখ লাগিয়ে হাওয়া দিতাম, এখন কিন্তু আমরা মুখে মুখ লাগিয়ে হাওয়া দেব না। কেউ যদি বলে তাকে বলুন আমরা মুখে মুখ এই কারণে দেবো না, তার মধ্যে কি জার্ম আছে, হেপাটাইটিস এ, বি, সি, এইডস, প্রত্যেকটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে। তাহলে আমি এই কাজ করব না, সবাইকে তো আমি চিনি না, সাহায্য তো করতে যাব, তাহলে আমরা এই কাজটা করব না। এটা হচ্ছে আমাদের বেসিক লাইফ সাপোর্ট। যদি অ্যাম্বু থাকে তাহলে 30 কম্প্রেশন, দেন 2 ইনফ্লুয়েশন। এটা কতবার দেব, 30 করে 5 টাইমস দিলাম। দেওয়ার পরে একটা সার্কেল কমপ্লিট হলো। এরপরে আবার আমরা চেক করব, ক্যারোটেড পালসকে দেখব, উল্টো হাত দিয়ে ব্রিদিং পাচ্ছি কিনা দেখব। যদি না পাওয়া যায় আবার আমরা 5 বার 30 করে দেওয়ার স্টার্ট করব। তার মানে 150 বার আমরা কম্প্রেশন দেব আর 10 বার আমরা অ্যাম্বু ব্যাগ চালাবো। বোঝা গেল? যদি এটা না থাকে, এটা যদি না থাকে, বাড়িতে আমাদের নিজেদের বাড়িতে সব থাকে না, খালি চেস্টকে কম্প্রেস করুন। বোঝা গেল? এরপরে হচ্ছে একটু অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্বন্ধে আপনাদের একটু নলেজ থাকা দরকার। কিন্তু কোনো জানান দেয় না, যে কোনো জায়গায় যে কোনো ইয়েতে কিন্তু আপনি সাডেন আনকনসিয়াস হয়ে যেতে পারেন, কোলাপস হয়ে যেতে পারেন। তার ব্রিদিং আর সার্কুলেশন যদি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তার একটা মৃত্যু ঘটে যাবে। যে কোনো জায়গা হতে পারে। আপনি টিভি দেখছেন, খাবার খাচ্ছেন, কোথাও বন্ধুর সাথে কথা বলছেন, সিনেমা দেখছেন, যে কোনো জায়গাতে হতে পারে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। তাহলে আমাদের এই মৃত্যুর সংখ্যাটাকে কিন্তু কমাতে হবে। এবং দুর্ঘটনা, এটা একটা দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনাতে মানুষ যে মারা যায়, সেই দুর্ঘটনায় যদি আমরা মৃত্যুর সংখ্যাটাকে রোধ করতে পারি, তাহলে কিন্তু আমরা ইয়ং জেনারেশনকে অনেক বাঁচিয়ে রাখতে পারবো। বোঝা গেল? এরপরে আসুন অ্যাডভান্স লাইফ সাপোর্ট। তাহলে আমরা ডক্টরেস এবিসি বলে আমরা চেস্ট কম্প্রেশন করেছিলাম, এটাকে বলা হয় বেসিক লাইফ সাপোর্ট, কিংবা সিপিআর বলা হয় কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। হার্ট আর লাংস যদি বন্ধ হয়ে যায় তাকে পুনরায় চালু করার যে প্রক্রিয়া, যে সিস্টেম, তাকে বলা হয় সিপিআর। এবারে আসুন অ্যাডভান্স লাইফ সাপোর্ট। তো ডি ফর ডিফাইবুলেশন। এই ডিফাইবুলেশনটা কি? ডিফাইবুলেটর আমাদের হার্টটা যে পাম্প করছে, হার্টটা কিন্তু একটা জেট পাম্প মেশিন। আপনাদের এই থানায় কিংবা বাড়িতে যে ট্যাঙ্কিতে জল ওঠে, একটা পাম্প মেশিনের দ্বারা কিন্তু জল ওঠে। সেই পাম্প মেশিনটা চলে কিসে? ইলেকট্রিকে। তা আমাদের হার্টটা নিরন্তর পাম্প করে যাচ্ছে। এই হার্টটা চলছে কিভাবে? এটাও কিন্তু ইলেকট্রিক সিস্টেমে চলছে। আমাদের শরীরের মধ্যে ইলেকট্রিক তৈরি হচ্ছে, এরও কিন্তু মেল ফিমেল সিস্টেম আছে। তো এই মেল ফিমেল সিস্টেমে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু হয় সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। তাহলে এর এসএ নোড আর এবি নোড, এটা মেল আর ফিমেল সিস্টেম। এই সিস্টেমে কোনো ব্যাঘাত ঘটলে হঠাৎ করে হার্টটা পাম্প করছিল, হঠাৎ করে স্টপ হয়ে গেল, কিংবা ও নড়তে শুরু করে দিল, তাহলে ব্লাডটা সার্কুলেট হবে কি করে, পাম্প হবে কি করে, সারা শরীরে পৌঁছাবে কি করে? সাডেন বন্ধ হয়ে গেল, তখন সাডেন একটা মানুষ কোলাপস হয়ে গেল, পড়ে গেল। ঠিক আছে, পড়ে গিয়ে কোলাপস হয়ে গেল, তার ব্রিদিং আর সার্কুলেশন অ্যাবসেন্ট হয়ে গেল। আপনি যখন হাসপাতালে নিয়ে তো গেলেন, ডাক্তার বলল আপনি তো ডেড বডি নিয়ে চলে এসেছেন। দেখুন একটা ফার্স্ট এডার কি কাজ করতে পারে। আমরা সেই স্পটে বেসিক লাইফ সাপোর্ট দিয়ে একটা লাইফকে সেভ করে যদি আমরা হাসপাতাল এবং ডাক্তারের কাছে পৌঁছে দিতে পারি, তখন কিন্তু ডাক্তার তার ট্রিটমেন্ট শুরু করবে। আমরা ডেড বডি নিয়ে গেলে কিন্তু ডাক্তার তার ট্রিটমেন্ট শুরু করতে পারবে না। বোঝা গেল? তাহলে ফার্স্ট এডারও একটা অনেক মহত্বপূর্ণ তার ভূমিকা আছে। তাহলে এবার অ্যাডভান্স লাইফ সাপোর্টে কি হচ্ছে? ওই ইলেকট্রিক্যাল সিস্টেমকে চার্জ করে দেয় উপর থেকে। তো এটাকে বলে ডিফাইবুলেটর সিস্টেম। আপনারা অনেক সিনেমাতে দেখেছেন,
যে অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, উপর থেকে দুটো প্যাড দিয়ে তার বুকের উপরে চার্জ করছে, সে বেড থেকে উপরে দিয়ে উঠে যাচ্ছে। এটা আগে ডাক্তার করতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি আমি কেন করছি? সিপিআর, তারপরে হচ্ছে এই অ্যাডভান্স লাইফ সাপোর্ট ডিফাইব্রিলেটর কেন চালাচ্ছি? এই 30% মৃত্যুটাকে রোধ আমাদের সবাইকে মিলে করতে হবে। খালি আমরা একটা ভলেন্টিয়ার, কয়েক ভলেন্টিয়ার পারবো না। সবাই মিলে যদি আমরা এই যুদ্ধটাকে চালাতে পারি, তাহলে কিন্তু আমরা জয় হব। আমরা কোভিড থেকে জয় হতে পেরেছি না, এটাতেও আমরা জয় হব। সেই জন্য সিপিআর কিন্তু এটা সবাইকে শিখতে হবে। দেখুন এই বছর কিন্তু ইন্ডিয়াতেও সিপিআর অ্যাওয়ারনেস উইক গেছে, এটা কিন্তু কোনোবার হয়নি, ফার্স্ট টাইম ইন্ডিয়াতেও কিন্তু এটা খুব দরকার। ঠিক আছে, তাহলে আমরা এই অ্যাডভান্স লাইফ সাপোর্টে কি হচ্ছে, একটা ছোট্ট মেশিন, এটাকে বলা ডিফাইব্রিলেটর। এই ডিফাইব্রিলেটর কি করে, আমাদের সেই ইলেকট্রিক্যাল সিস্টেমটাকে চার্জ করে দেয় উপর থেকে। যেই চার্জ করে দেয় সেই তখন কি হচ্ছে, হার্ট পাম্প করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু হার্ট একবার বন্ধ হয়ে গেলে সে নিজে থেকে আর চালু হতে পারে না। তখন কি করা হয়, উপর থেকে বুকের উপরে চাপ দিয়ে হার্টকে আবার পুনরায় চালু করতে হয়। বোঝা গেল? তাহলে এই সিস্টেমটাকে বলা হয় অ্যাডভান্স লাইফ সাপোর্ট। দেখবেন অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে বেসিক লাইফ সাপোর্ট, অ্যাডভান্স লাইফ সাপোর্ট। একটা এইডি থাকে আর থাকে একটা মনিটর। মনিটরটা আমরা সাধারণ মানুষ নাই বা বুঝলাম, কিন্তু এটা যদি আমরা শিখে রাখি, মনিটরের তো কোনো দরকার নেই, তার হার্টের কী অবস্থায় আছে ওটা জানার দরকার নেই, কিন্তু এটা যদি কাজ করে তাহলে কিন্তু তাকে বাঁচিয়ে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে এটার নামটা কি, AED, অটোমেটেড এক্সটার্নাল ডিফাইব্রিলেটর। এই অটোমেটেড এক্সটার্নাল ডিফাইব্রিলেটর এটা আমার আমেরিকান মেশিন, কিন্তু ইন্ডিয়ান মেশিনটা আরেকটু বড়। আর ইন্ডিয়ান মেশিনে আরেকটা সুবিধা আছে, এই যেহেতু আমেরিকান বাবু ইংরেজি ছাড়া কোনো ভাষা বলতে পারে না, কিন্তু আমাদের ইন্ডিয়ান AED-তে আপনি ভারতবর্ষের প্রত্যেকটা ভাষাটা কিন্তু আপনি শুনতে পারেন। এই অটোমেটিকলি আপনাকে বলবে কি করতে হবে, আপনাকে যা করতে হবে বলবে, সেই অনুযায়ী আপনি বাটনটাকে প্রেস করলে ওকে চার্জ করা শুরু করে দেবে। খালি আপনাকে কি দেখতে হবে, প্রথমে হচ্ছে যে দুটো প্যাড, 1 পেয়ার প্যাড, এটা হচ্ছে স্কিনের উপরে আপনাকে লাগাতে হবে, প্লেস করতে হবে। দেখুন এই প্যাডটা একটা হচ্ছে দুটো রেড কালারের সাইন আছে, একটা রাইট চেস্টের উপরে, একটা লেফট চেস্টের নিচে, এটাকে প্লেস করতে বলেছে। তাহলে আমরা এবি নোট আর এসি নোট কোথায় আছে আমাদের এত কিছু জানারও দরকার নেই, সব ডাক্তাররা অনেকদিন পড়াশোনা করেছে, ওরা জানবে। আমরা খালি এটার সাইনটাকে দেখে আমরা ওখানে প্লেস করব। তাহলে কীভাবে প্লেস করব, এর পিছনে গাম আছে। তো মেয়েদের ক্ষেত্রে অসুবিধা নেই, ছেলেদের ক্ষেত্রে আমাদের বুকের উপরে পশম থাকে, পশম থাকলে কিন্তু কাজ করতে পারবে না, ওটাকে সেভ করে নিতে হবে। আর শরীরে যেন কোনো জল টল না থাকে, ঘাম না থাকে, এটাকে প্রথমে টাওয়াল দিয়ে কিংবা গামছা দিয়ে পুছে নিতে হবে, তারপরে কিন্তু প্লেস করতে হবে। তাহলে এর পিছনে গাম আছে, আমরা প্লেস করছি, গাম দিয়ে চিপকে যাবে। এটা আছে লেফট চেস্টের নিচে, একে প্লেস করে দিয়েছি, এটা রাইট চেস্টের উপরে, একে প্লেস করে দিলাম, চিপকে গেল। এরপরে এটাকে কানেক্ট করে দিতে হবে, তাড়াতাড়ি কানেক্ট করুন। এরপরে দেখুন এটাকে অন করছি, এ আপনাকে কি বলছে একটু ভালো করে শুনুন। অ্যানালাইসিস করছে, এখন একে টাচ করতে মানা করলো। এবার একে শক দেওয়ার জন্য অ্যাডভাইস করেছে। Stay clear of the patient. Deliver shock now. Press the orange button now. Shock delivered. Begin CPR. এখন একে কেন সিপিআর দিতে বলছে, হার্টটা বন্ধ হয়ে গেছিল, চার্জ তো করে দিয়েছে কিন্তু হার্ট বন্ধ হয়ে গেছিল, হার্ট কিন্তু আপনি আবার পাম্প করতে পারবে না। একে সিপিআর দিয়ে কিন্তু 2 থেকে 5 মিনিট সিপিআর দিয়ে আমরা কি করব, হার্টটাকে তার রিদমে নিয়ে চলে আসবো। তারপরে ছেড়ে দিন, অটোমেটিক 5 ঘন্টা থেকে 6 ঘন্টা সাপোর্ট দেবে, যেটা আপনি আধা ঘন্টা, ম্যাক্সিমাম আধা ঘন্টা বেশি, আপনি বেসিক লাইফ সাপোর্টে আধা ঘন্টা বেশি করতে পারবেন না, কিন্তু অ্যাডভান্স লাইফ সাপোর্টে আপনাকে 5 ঘন্টায় সাপোর্ট দেবে। এর মধ্যে আপনি বেটার হসপিটাল, বেটার ডক্টরের কাছে একে নিয়ে যান তার লাইফটাকে সেভ করার জন্য। অনেক ধন্যবাদ। আচ্ছা, এটা তো গেল অ্যাডাল্টের ক্ষেত্রে। চাইল্ডের ক্ষেত্রে এক হাত দিয়ে পাম্প করতে হবে, দেখিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা এগিয়ে যাও। দেখুন এটা হচ্ছে 1 to 9 ইয়ার্স এজ চাইল্ডদের ক্ষেত্রে। আর আমার কাছে ইনফ্যান্ট আছে, ইনফ্যান্টকে কিভাবে দিতে হবে দেখুন, দুটো থাম দিয়ে তাকে কম্প্রেস করতে হবে,
দেখুন একে কিন্তু হাতের পাম টাম দিয়ে কম্প্রেস করবেন না। এর ক্ষেত্রে হচ্ছে 4 সেন্টিমিটার মানে 1.5 ইঞ্চি এই ভাবে তাকে কিংবা দুটো আঙুল দিয়ে তাকে কম্প্রেস করতে হবে, ঠিক আছে? এবার আপনারা একটু প্র্যাকটিস করুন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, বিশেষ করে ম্যাডামকে এই উদ্যোগটা নেওয়ার জন্য, এবং আপনাদের সবাইকে একটু শিখে বাড়ির লোককে শেখান। আপনার ফ্যামিলির জীবনটাকে আগে বাঁচান, পরের ক্ষেত্রে পরে দেখা যাবে। আগে নিজের ফ্যামিলি, নিজের রিলেটিভের লাইফটাকে আগে সেট করুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবার দেখুন সেন্ট জন অ্যাম্বুলেন্স খড়গপুরেই থাকে, আমাদের ইউনিটটা খড়গপুরে। আপনারা যখন চাইবেন আমাদেরকে, শনিবার রবিবার হলে একটু সুবিধা, আমরা চাকরি বাকরি করি, বুঝতে পারছেন তো, শনিবার রবিবার হলে আমরা সময় দিতে পারবো। সারাদিনে একটা রেস্কিউ নিয়ে একটা সেশন হয়ে যাক। রেস্কিউ একটা অনেক বড় পার্ট, এবং আমরা ঠিকভাবে রেস্কিউ করতে না পারার জন্য অনেক জীবন চলে যায়, বিশেষ করে যাদের স্পাইন ফ্র্যাকচার হয়ে যায়। এইসব ক্ষেত্রে ক্যাজুয়ালিটিকে আমরা কীভাবে রেস্কিউ করবো, এগুলো যদি একটু শিখতে পারি এবং আমরাও যদি শেখাতে পারি, আমরাও শিখবো আপনাদের সাথে সাথে, তাহলে অনেক জীবনকে আমরা বাঁচাতে পারবো। অনেক ধন্যবাদ, আমরা আপনাদের পাশে আছি। কখনো আবার দরকার পড়লে নিশ্চয়ই ডাকবেন। আর কখনো যদি কোনো কিছু অসুবিধায় পড়েছেন, বুঝতে পারছেন না, নিশ্চয়ই আপনারা আমাদেরকে যে কোনো সময়, আমাদের ফোনটা সবসময় 24 ঘন্টা খোলা থাকে, আপনারা চাইলে আপনারা আমাদের সাহায্য চাইতে পারেন, আমরা হেল্প করব। আর এরপরে যখন আসবো, খালি রেস্কিউ না, সাথে একটু ফার্স্ট এড নিয়ে আরও কিছু আলোচনা করবো। আর সাপের কামড়, প্রচুর মানুষের মৃত্যু ঘটে, র্যাবিস, প্রচুর মানুষের মৃত্যু ঘটে। তো এগুলো থেকে আমরা কি উপায়ে বেরোতে পারি, ঠিক আছে? অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। কিন্তু আপনার রিল্যাক্সেশন দিতে পারেন, তার মনের মধ্যে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট হবে, মেন্টালি বুস্ট আপ করবেন। এই তো কিছু তারপরে কি করবেন, একটা সামনের দিকে ঝুঁকিয়ে দেবেন। ঝুঁকিয়ে দিয়ে আমাদের দেখুন পিছনের দিকে দুটো শোল্ডার বেড আছে, শোল্ডার বেডের মাঝখানে এখানে হিল আছে, হিল দিয়ে 5 বার থাম করবেন এখানে। এবারে এই দিয়ে দেখাচ্ছি, 5 বার জোরে থাম, 1 2 3 4 5 জোরে থাম। যদি হয় বেরিয়ে যাবে, হয় বেরিয়ে যেতে পারে, যদি না বের হয় তখন কি করবো, যার হয়েছে তার পা দুটো ফাঁক করে দেবো। আপনার পাটাকে সেফের জন্য পাটা এখানে ঢুকিয়ে দেবেন। এই প্রসেসে জানাবো আপনাকে, ঢুকিয়ে দেবেন তাকে। ঢুকিয়ে দিয়ে আমাদের যে নাভি আছে, নাভির উপরে 2 আঙুল উপরে, নাভির 2 আঙুল উপরে খেয়াল রাখবেন। 2 আঙুল উপরে গিয়ে আমাদের কাজটা কি হবে, এরকম থাম, দুটো আঙুল দুটো হাতকে এইভাবে করবেন। এটা করে কি হবে, দুটো এই নাভি আছে তো, নাভির 2 আঙুল উপরে গিয়ে ইনার, প্রথমে ইনার দেবেন, ইনার দিয়ে আপর, ইনার দিয়ে আপর খুব জোরে। তাহলে কি হবে না, ফুসফুসের উপর চাপ পড়বে এবং সেখান থেকে যেটা আটকে আছে জোরে বেরিয়ে যাবে। এর মনে করুন নাভি এখানে আছে, ঠিক আছে? নাভি 2 আঙুল উপরে এগিয়ে নিলাম জোরে, এই করে উপরে ফাস্ট দিতে হবে, বুঝতে পারলেন? 5 বার করবেন। ফাস্ট দিলে এটা অটোমেটিক বড়দের ক্ষেত্রে বেরিয়ে যাবে। সামনে দিকে ঝুঁকিয়ে রাখবেন, মুখটা হা করে থাকবে, বেরিয়ে যাবে। এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে হ্যান্ড, এটাকে বলা হয় ম্যানুয়ালি প্রসেস, ম্যানুয়াল ডক্টর হেমোলিকের আবিষ্কার করেছিলেন। এক্ষেত্রে দেখবেন আপনি সিমটম বুঝবেন কি, এটা একটা ব্যাপার আছে। যখন কারো গলায় আটকে যাবে, সে কিন্তু কথা বলতে পারবেন না, সে কি হবে বলুন, এরকম করবে। ধর আপনাকে বুঝে নিতে হবে সে কোনো কিছু খাচ্ছিল, তার ফলে গলায় কিছু আটকে গেছে, এটা তার লক্ষণ। এবারে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি করবো, এই বাচ্চাটা ঢুকে দিচ্ছ, বাচ্চাদের ক্ষেত্রে কি করবেন না, আপনি একটা চেয়ারে বসে যাবেন, চেয়ারে বসে তো পিছন দিকে থাম্পিং করবেন। এবার সামনে দিয়ে পাটা নিয়ে এক্ষেত্রে যখন সামনে দিয়ে ঝুঁকে থাকবে, সামনে যেন মুখটা ঝুঁকে থাকবে, বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি। এক্ষেত্রে আপনি পিছনে থাম্প করবেন 5 বার, বেরিয়ে যাওয়ার চেষ্টা হবে, বেরিয়ে যাবে। যদি না বেরোয় তখন আবার উল্টো দিকে একে উঠাতে হবে, এইভাবে থাকবে। হাতটা এদিকে করবেন, এদিকে টিল্ট হয়ে থাকবে। এক্ষেত্রে কিন্তু আমরা নাভির উপরে দেবো না, এক্ষেত্রে যেখানে আমরা কম্প্রেশন দিয়েছিলাম সিপিআরের জন্য, সেখানে এখানে কম্প্রেস করবো, ঠিক আছে? যেভাবে সিপিআর কম্প্রেস করা ছিল 2 আঙুল দিয়ে, কিংবা 2 আঙুল দিয়ে এইভাবে কম্প্রেস করবো, কিংবা 2 আঙুল দিয়ে এইভাবে জোরে জোরে কম্প্রেস করবো। জোরে জোরে কম্প্রেস করলে মুখটা হাত থাকবে এবং যেটা খেয়েছো সেটা বেরিয়ে যাবে।
এবং তো এইটা আমার এটা আপনাকে এটা কিন্তু 4 মিনিটে যদি গলায় আমার শ্বাস আটকে যায় তাহলে কিন্তু মারা যেতে পারে, শ্বাস আটকিয়ে মারা যাবে। তো এই জিনিসটা যারা চোকিং হয় বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি, তুমি বড় আছো, এখানে যারা মারা এসেছিল মনে হয় তারা চাইলে আরো বেটার হতো, তো সেক্ষেত্রে এটা জেনারেলি বেটার চোকিং, ঠিক আছে? থ্যাংক ইউ। আর স্যার তো ম্যাম বলে গেলেন, এরপর যদি আপনার ফার্দার কোনো কিছু হয় ফোন নাম্বার তো আছে, আপনি যোগাযোগ করবেন, আমরা ফার্দার অনেক কিছু করে দেবো। হিপ্পি পুরে